মনে মনে খুব করে চেয়েছিলাম মরক্কো জিতুক, কিন্তু মন চাইলেই তো হবে না, বাস্তবতা ভিন্ন। এবং সেই বাস্তবতাটাই মরক্কোকে বুঝিয়ে দিল ফ্রান্স। তাদেরকে 2-0 গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ফরাসিরা। ফ্রান্সের জন্য এটা টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে তারা খেলবে স্পেন অথবা বেলজিয়ামের বিপক্ষে, সেটা পরের বিষয়। এখন আসি এই ম্যাচ প্রসঙ্গে। এই ম্যাচ শুরুর আগে অনেক কথা হয়েছে, আমি নিজেও বলেছি যে ম্যাচটা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। আসলে কি তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে? একতরফা ম্যাচ হয়েছে। ফ্রান্স খেলেছে, আমার কাছে মনে হয়েছে মরক্কো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এবং সেই কাজটা কেন হয়েছে? ঠান্ডা মাথায় ফ্রান্স তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। শুরু থেকে গোলের জন্য গেছে, আক্রমণে গেছে, সুযোগ তৈরি করেছে, কিন্তু কাজে লাগাতে পারছিল না। অসম্ভব ভালো খেলেছে প্রথমার্ধে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। দেখেন, পেনাল্টি পেয়ে গেল, সেই পেনাল্টিও ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনো। ফলে যেটা মনে হচ্ছিল যে দ্বিতীয়ার্ধে অতি সাবধানতা অবলম্বন করেছে মরক্কো, এটা ঠিক আছে। আবার ফ্রান্সও খুব সাবধানে খেলেছে, কোনোভাবেই যেন নিজেদের রক্ষণটা চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়, গোলের সুযোগ তৈরি না পায় প্রতিপক্ষ। এই কৌশলে দুদলেই গেছে, কিন্তু গোল বের করার জন্য মরক্কোর মধ্যে আমরা যে তাড়নাটা দেখেছি গ্রুপ পর্ব বা 16 যেটা দেখেছি, কিন্তু এই ম্যাচে এসে আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি অনুপস্থিত ছিল। একেবারে নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করেছে নিজেদের অর্ধে, কিন্তু ওইভাবে যে তেড়ে ফুঁড়ে আক্রমণে ওঠা, ওই ব্যাপারটা ছিল না। হ্যাঁ, একটা জিনিস মনে হচ্ছে যে ইসমাইল সাইবেরি, যিনি ইনজুরির কারণে খেলতে পারেনি, তিনি থাকলে কতটা প্রভাব পড়তো, বা কোচ বলেছিলেন তিনি যে তার উপরে নির্ভরশীল ব্যাপারটা, তাই না? কিন্তু আমার কাছে তার অনুপস্থিতিটা একটা মনে হয়ে অভাব বোধ হয়েছে। সাথে অন্য খেলোয়াড়দের যদি পারফরমেন্স বলেন, আপ টু দা মার্ক আমার কাছে মনে হয়নি। আমরা যে মরক্কোকে দেখে অভ্যস্ত বা যে ধরনের ম্যাচ তারা খেলেন, এখন প্রথমার্ধ গোল শূন্য, দ্বিতীয়ার্ধে এসে সেই 60 মিনিটের মাথায় এমবাপ্পে গোলটা করেছেন অসাধারণ। এমবাপ্পের মতোই গোল করেছেন তিনি, যে কত বড় মাপের প্লেয়ার এবং তার রেকর্ডগুলো যে আরো কোথায় গিয়ে থামবে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং এই গোল করার মধ্যে 60 মিনিটে যে গোলটা করেছেন, দলের প্রথম গোল, এবং এই গোল করার মধ্য দিয়ে মেসিকে তিনি ছুঁয়ে ফেলেছেন। এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি মেসি 8 গোল করেছেন আগের ম্যাচে, এবার এমবাপ্পে তার সাথে ভাগ বসালেন। তার পেছনেই আছে হচ্ছে হাল্যান্ড 7 গোল নিয়ে। এখন দেখা যাক যে মেসি কোয়ার্টার ফাইনালে ম্যাচ আছে, হাল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ম্যাচ আছে, তারা আসলে জিততে পারে কিনা, জিতলে কয় গোল করে, সেই রেকর্ডটা কোথায় গিয়ে থামে। গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে, হাল্যান্ড এবং মেসির মধ্যে কে শেষ পর্যন্ত জেতে, সেটা হয়তো পরের বিষয়। কিন্তু ওই যে যখন 1-0 গোলে এগিয়ে গেল, 6 মিনিটের মাথায় আবার ডেম্বেলে গোল করলেন, ওসমান ডেম্বেলে গোল করে ব্যবধান 2-0 করলো। তখনই মোটামুটি ম্যাচটা আসলে বোঝাই গিয়েছিল যে এটা ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গেছে, আর এই ম্যাচে মরক্কোর ফেরার সম্ভাবনা নেই। এবং শেষ পর্যন্ত হয়েছে তাই, শেষ দিকে সুযোগ খেলায় ফেরার একটা সম্ভাবনা তৈরি করেছিল, কিন্তু সেটা আর হয়নি, কাজে লাগানি। এমবাপ্পেকেও কোচ শেষের দিকে এসে তুলে নিয়েছেন। ম্যাচটা 2-0 গোলেই শেষ হয়েছে। আপনাদের 2022 কাতার বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে। সেমিফাইনালে ফ্রান্সের কাছে কিন্তু তারা 2-0 গোলেই হেরেছিল। সেবার হেরেছিল সেমিফাইনালে, এবার হারলো কোয়ার্টার ফাইনালে। এখন এই যে মরক্কোর বিদায় হলো, মরক্কো যে ধরনের টিম, যে ধরনের ফুটবলটা আমরা দেখেছি গ্রুপ পর্ব থেকে এই পর্যন্ত, এই ম্যাচে হয়তো অনুপস্থিত ছিল, কিন্তু মরক্কোকে খাটো করে দেখার অবকাশ নেই। কারণ এই মরক্কো আবারও খুব ভালোভাবে ফিরে আসবে। এবার হয়তো তারা ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে, বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে থামতে হলো। অনেক দলেরই থামতে হয়েছে, জার্মানির মতো দলকে বিদায় নিতে হয়েছে। সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমি আগের একটা কন্টেন্টে বলেছিলাম যে এই ফ্রান্স টিমকে আটকানোর মতো এবারের বিশ্বকাপে আমার কাছে মনে হয় না কোনো দল আছে। সেমিফাইনালে তারা খেলবে স্পেন অথবা বেলজিয়ামের বিপক্ষে, তো আসলে তারাও আটকাতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ দলটার মধ্যে কোনো ফাঁক ফোঁকর নেই, একেবারে কম্প্যাক্ট দল বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে এই ফ্রান্স দলটা। এখন শেষ পর্যন্ত দেখা যাক ওই দিক থেকে আর্জেন্টিনা আসলে ফাইনালে আসে কিনা, এদিক থেকে সেমিফাইনালে যাদের স্পেন অথবা বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্স ফাইনালে উঠতে পারে কিনা। যদি শেষ পর্যন্ত উঠতে পারে, 2000 কাতার 22 কাতার বিশ্বকাপের যে পুনরাবৃত্তি, সেটা হয়তো হবে। এবং ওই ম্যাচ শেষ পর্যন্ত আসলে ফ্রান্স শিরোপা পুনরুদ্ধার করতে পারবে কিনা, বা কি হবে, ফাইনালে আদৌ যেতে পারবে কিনা, সেই সব প্রশ্ন সাপেক্ষে। কিন্তু যেভাবে মরক্কোকে তারা হারালো, আমার কাছে মনে হয়েছে যে তারা অনায়াসে সেমিফাইনালের বাধাও পার হয়ে ফাইনালে জায়গা করে নেবে।